আজকে আপনার সাথে একটা অবাক করার মতো একটা তথ্য শেয়ার করব। তথ্যটা আপনি অবাক হলেও হতে পারেন, বাট নাও হতে পারেন, কিন্তু আমি অবাক হয়েছি। একটি ঘটনা দিয়ে শুরু করি। গত শনিবার এবং রবিবার আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। প্রোগ্রামটি ছিল যে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল লিডারশিপ টাইপের একটা ওয়ার্কশপ। সেটাতে ছিল জাপানিজ 125 জন কিডস, জাপানিজ কিডস 7 থেকে 6-7 বছর থেকে 13-14 বছর পর্যন্ত এরকম এজের। এবং আমরা ফরেনার ছিলাম প্রায় 30 জনের মতো। ফরেনারদের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ছিল সাউথ এশিয়ান, যেহেতু জাপানে স্টুডেন্ট বা ওয়ার্কার ম্যাক্সিমাম সাউথ এশিয়ান টাইপের ওই অঞ্চলের মানুষগুলো হয় নর্মালি। আমরা যারা ফরেনার ছিলাম তারা ছিল একটা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলাম। আমি যে সিটিতে আছি এই সিটি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা রিসোর্টে ছিল সেই প্রোগ্রামটা 2 দিন ব্যাপী। আমি যে সিটিতে আছি এই সিটি থেকে আমরা গিয়েছিলাম 2টি বাস, এবং জাপানিজ কিডস সহ, বাচ্চারা সহ, কোনো গার্জিয়ান ছিল না সেখানে। আমি যেই সিটিতে আছি এই সিটি থেকে যারা গিয়েছিলেন তারা আমরা সবাই একটি স্টেশনে প্রথমে গ্যাদার করেছিলাম। সেখানে টাইম শিডিউল ছিল সকাল 7টার সময়। আমার যেহেতু লেট হয়েছে, আমি যে ওই শিডিউলের মধ্যে যে ওই ট্রেনটা মিস করেছি। পরবর্তী ট্রেন 12 মিনিট পরে আমি অ্যাটেন্ড করেছি সবাই একসাথে। তো আমি গিয়েই যেটা আমার সবার প্রথমে চোখে পড়েছিল, প্রায় 6 ফিট উচ্চতার বেশি হবে একটা মেয়ে, রাশিয়ান টাইপের একটি মেয়ে, একদম চকচকে সাদা এবং লালচে বর্ণের একটি মেয়ে, একদম হাফ প্যান্ট পরা। অনেকেই ছিল, অনেক মেয়ে ছিল হাফ প্যান্ট পরা, তবে তার হাফ প্যান্টে একটু শর্ট, আর কয়েক আঙ্গুলের জন্য তার নিতম্ব দেখা যাচ্ছে না এরকম। যাই হোক, আমরা সবাই পরিচিত হলাম একে অপরের সাথে। তারপর তো আমরা বাসে দিয়ে গেলাম, সবার সাথে কথা বলতেছে। তবে ওই মেয়ের ভোকালটা ছিল একটু ছেলেদের মতো। তো এরকম হতেই পারে, ডাজেন্ট ম্যাটার। সে তো ওই ভোকাল তো সে ক্রিয়েট করে নাই, গড় তাকে দিয়েছে। যাই হোক, আমরা 2 দিন যাবৎ আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস ছিল এগুলো চলতেছে। এক পর্যায়ে আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, তো সামহাও সেও যাচ্ছে একই টাইমে। তো ডেফিনেটলি আমি যেহেতু পুরুষ, আমি পুরুষদের ওয়াশরুমে যাব, তো দেখি যে সেও একই সাথে পুরুষদের ওয়াশরুমে ঢুকলো। তো এটা কোনো ম্যাটার না, সে ঢুকে গেছে, কিছু করার নাই। তো আমি যেটা ভাবছিলাম হয়তো সে খেয়াল করে নাই, আর সে একটু বয় কাটিংয়ের মেয়ে হইতে পারে। তো আমি ছিলাম 1 নম্বরে, সে 2 নম্বরে ছিল। সে তো ভিতরে ঢুকে গেছে, আমি সামনে থেকে কাছে এসে পড়ছি। বাট রাত্রে থাকার জন্য যে আমাদের যে রুমগুলো ছিল, আমার রুমে ছিল, আমি যে রুমে ছিলাম এই রুমে ছিল বাচ্চা সহ, আমরা ভলেন্টিয়ার সব মিলে ছিল 15 জন। তো আমি দেখে গিয়েছি এই মেয়েটাকেও আমাদের রুমে অ্যাটাচ করা হয়েছে। যখন এই মেয়েটাকে অ্যাটাচ করা হচ্ছে তখন আমার মনে একটু কনফিউশন তৈরি হলো, সামথিং ইজ গাপলা আছে সেখানে। তো তার সাথে অনেকক্ষণ কথা আমি ট্রাই করতেছিলাম সে আসলে মেয়ে না পুরুষ, কিন্তু আমি বুঝতে পারি না। এগুলো যেহেতু একটি সেন্সিটিভ বিষয় এবং পার্সোনাল ম্যাটার, এগুলো ডিরেক্টলি জিজ্ঞেস করা যায় না একটা ভদ্রতার জন্য। যাই হোক, আমাদের যখন শাওয়ার টাইম ছিল রাত্রেবেলা 9টা থেকে 9:30, 9:30 পর্যন্ত। এখানে অনেকগুলো গ্রুপ ছিল, গ্রুপ ভাগ ছিল। আমি যে গ্রুপে ছিলাম ওই গ্রুপের শাওয়ার টাইম ছিল রাত্রে 9টা থেকে 9:30 পর্যন্ত। এখানে শাওয়ার হচ্ছে যে জাপানিজ হলো ওনসেন, যেটা ইংরেজিতে বলা হয় হট স্প্রিং। যারা হট স্প্রিং সম্পর্কে আইডিয়া আছে তারা একটু ভালো বুঝতে পারবেন। জাপানিজ যে কালচারটা, সেই কালচারের মধ্যে হট স্প্রিংটা হলো যে আপনাকে পুরোপুরি নোটভাবে ঢুকতে হবে সেখানে, এবং কোনো কাপড় রাখতে পারবে না শরীরে। আমি যখন প্রথম গিয়েছিলাম এই হট স্প্রিংয়ে বা ওনসেনে, তখন আমি একটু শাই ফিল করেছিলাম এবং ছোটো একটা তাওলা দিয়ে নিজের অঙ্গ যতটুকু ঢাকা যায় ততটুকু ঢেকে, যাই আমি খুব দ্রুত শেষ করে আসছিলাম। তখন খুব সময় নেই 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে এসে পড়ছিলাম। তো তারপর থেকে সেকেন্ড টাইম থেকে যখন আমি অনেকবার গিয়েছি, তা কাপড় চোপড় ঢিল মেরে ফেলায় তো এরকম। যাক, এই কালচারটা আপনারা বুঝবেন না যারা ওনসেনে না গেছেন, বা জাপান সম্পর্কে যাদের আইডিয়া একটু কম আছে তারা এই সিচুয়েশনটা বুঝবেন না। সো আমরা যখন ওনসেনে ঢুকলাম তখন তো সবাই ন্যাংটা, বাংলা যেটা বলে পুরো ন্যাংটা। তখন একদম জাস্ট সে দেখতে মেয়ে হলো, সে মেয়ে না, সে হলো পুরুষ। তার সাথে কথা বলে তার পরিচয় থেকে জানতে পারলাম সে হচ্ছে যে আমি যে সিটিতে আছি এই সিটির যে টপ লেভেল ইউনিভার্সিটি, শুধু আমার সিটির না পুরো জাপানের মধ্যে। আপনি 1 থেকে 3-এর মধ্যে যেই কয়েকটা ভার্সিটির নাম বলবেন, একটা হচ্ছে তোহোকু ইউনিভার্সিটি। এই তোহোকু ইউনিভার্সিটিতে সে পিএইচডি করছেন, এবং সে রাশিয়ান, তার বাবা হচ্ছে রাশিয়ান, তার মা হচ্ছে জার্মানিজ। সে ফ্লুয়েন্টলি অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন, ফ্লুয়েন্টলি জাপানিজ বলতে পারেন, ইংলিশ তো ডেফিনেটলি, এবং সে রাশিয়ান ভাষা তো পারেনি, জার্মানিজ ভাষা পারেন, আরও 2টা ভাষায় সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। রাত্রেবেলা এক পর্যায়ে যারা এই জায়গায় পরিচালক ছিলেন তাদেরকে একজনই জিজ্ঞেস করলাম, তাকে আমি সরি বলে তার থেকে অনুমতি নিয়ে
যেহেতু এগুলো সেন্সিটিভ বিষয়গুলো ডিরেক্টলি প্রশ্ন করা যায় না, অনুমতি নিয়ে তাকে প্রশ্ন করলাম সে কি মেয়ে না ছেলে। তখন সে বললো যে সে ছেলে। তখন আমি বললাম যে তুমি কীভাবে বুঝলা সে ছেলে? তখন সে বললো যে না, যখন রেজিস্ট্রেশন করছিল তখন তো জেন্ডার ছিল, জেন্ডার সে পুরুষ সিলেক্ট করছে, তার জন্য আমরা ধরে সে পুরুষ, তার ভিতরে কী আছে সেটা আমাদের জানার বিষয় না। এখন এইটা হচ্ছে যে সিমিলার, আমরা কয়েক মাস আগে শরীফ শরীফের গল্প পড়ছিলাম আমরা, বাংলাদেশে অনেক প্রতিবাদ হয়েছে, এটা শরীফ শরীফের একদম বাস্তব রূপ। তারপর আমি বাসায় এসে আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে, যে এই ধরনের কী কী ক্যাটাগরি আছে বা তারা কেন এই ধরনের হয়। তবে আমি ইন্টারনেট থেকে যেটা পেয়েছি এবং উইকিপিডিয়াতেও যেটা পেয়েছি, এরকম জেন্ডার তো আমরা যেটা দেখি বায়োলজিক্যালি পুরুষ এবং মহিলা, বায়োলজিক্যাল স্ট্রাকচার পুরুষ এবং মহিলা, তার বাহিরেও আরও 72 ধরনের জেন্ডার আছে। এবং স্পষ্টভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে উইকিপিডিয়াতে বলা হয়েছে যে জেন্ডার যেটা বায়োলজিক্যাল সেটা হলো যে বাই বার্থ বা জন্মগত একটা পরিচয়, কিন্তু আরও পরিচয় আছে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এবং তার বিহেভিয়ার, তার কালচার, তার নেচার, এইগুলা নিয়ে। আমরা যেটা জানি পুরুষ মহিলা বা তৃতীয় লিঙ্গ, কয়েকদিন আগে যেটা ট্রান্সজেন্ডার, এই যে 72 ধরনের যে একটা প্রকারভেদ, এই 72 ধরনের মধ্যে একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এবং তাদের ম্যাক্সিমাম হচ্ছে মানসিকভাবে রোগী, মানসিকভাবে অন্যের দ্বারা প্রভাবিত, যেটা আমি উইকিপিডিয়াতে দেখেছি। এবং আমি সেটা চ্যাটজিপিটি এবং জেমিকে জিজ্ঞেস করলাম এটা কত ধরনের এবং তারা কেন হয়। তারাও বলে এটা সেন্সিটিভ বিষয়, এটা পার্সন টু পার্সন ভেরি করে। যেটা পুরুষ এবং মহিলা, যেটা বাহ্যিকভাবে আমরা দেখি, এটা তার বাহ্যিকভাবে বা বাই বার্থ তার পরিচয় পুরুষ বা মহিলা, কিন্তু তার একটা ফিলিংস আছে, তার একটা সোসাইটি আছে, সব মিলিয়ে তারা একটা আলাদা একটা জেন্ডার থাকতে পারে। এবং আমরা অনলাইনে অনেক জায়গায় আমরা রেজিস্ট্রেশন যখন করতে যাই, যখন জেন্ডারের পরিচয় দিতে হয়, তখন আমরা অনেক সময় দেখি শুধু পুরুষ এবং মহিলা বা তৃতীয় লিঙ্গ অপশন থাকে না, অনেকগুলো অপশন থাকে, তার মিনিংস আমরা বুঝি না। তো আমরা কয়েক মাস আগে যে শরীফে নিয়ে একটা খুব মুভমেন্ট হয়েছিল বাংলাদেশে, এটা একটা যদিও পশ্চিমা কালচার, কিন্তু তার প্রকারভেদ এবং তার যে বিস্তর, এত বড় বিস্তর, সেটা আমার আগে জানা ছিল না। সেটাই অবাক করার ঘটনা বলতে তথ্য ছিল আমার কাছে, তার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তবে আমি ওই ছেলেটার ঘটনা এই কারণেই বললাম যে সে যদিও বা ছেলে, তার আচার আচরণ এবং তার পোশাক পুরোটাই মহিলাদের মতো, এবং তার গায়ে একটাও পশম নেই, দাড়ি তো নেই, এবং চুলে যে স্টাইল, দূর থেকে কেউ ভাববে না সে একটা ছেলে। এবং শুধু তার মাসলগুলোও একদম মেয়েদের মতো। যাই হোক, দিন শেষে আল্লাহ প্রদত্ত বা স্রষ্টা প্রদত্ত যে আমাদের জেন্ডার বা লিঙ্গ আছে, সেটা নিয়ে সন্তুষ্ট থাকা প্রয়োজন বলে আমি মনে করি। বাই বাই।